একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান, $4.5 বিলিয়ন ফেরত চেয়েছে বাংলাদেশ। বিদেশের আদালতেও টিউলিপ পলাতক আসামি, আত্মসমর্পণের বিকল্প নেই বলছেন আইনজীবীরা। সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনে বিএনপির সুনির্দিষ্ট মতামত, নির্বাচনের আগে 3 শর্ত পূরণের তাগিদ জামায়াতের। সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব অপপ্রচার নিয়ে বিচলিত নয় সেনাবাহিনী, সেনা সদরের ব্রিফিং। গ্রামীণ ব্যাংকে কমেছে সরকারের মালিকানা, অর্থনৈতিক অপরাধ তদন্তে কমিটি গঠন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। এছাড়া সংবাদে আরো যা থাকছে: রাজধানীতে পুলিশের সঙ্গে কাজ করছে অক্সিলারি ফোর্স, অভিযোগের প্রমাণ সাপেক্ষে একাধিক সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা। স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সম্পদ ফেরত ও গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে পাকিস্তান। ঢাকা ইসলামাবাদ বিদ্যমান সম্পর্ক এগিয়ে নিতে দুই দেশই একমত, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক শেষে মন্ত্রণালয়ে এসে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। পররাষ্ট্র সচিব বলেন, পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সম্পদ হিসেবে $4.2 বিলিয়ন ফেরত চেয়েছে সরকার। বিষয়টি নিয়ে আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে ইসলামাবাদ। বাংলাদেশে এখনও 3,25,000 আটকে পড়া পাকিস্তানি রয়েছে, তাদের নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়েও আলোচনা হয়েছে। আরও বলেন, বৈঠকে দুই দেশই অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। খুব শিগগিরই পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হবে। জাতীয় স্বার্থের বিষয়টি মাথায় রেখে দেশটির সাথে স্বাভাবিক সম্পর্ক রাখার চেষ্টা চলছে, তবে তাদের দিকে ঝোঁকার কোনো বিষয় নেই। এ সময় ঢাকায় সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বলেন, দুই দেশের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশের আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এখন বিদেশের যে কোনো আদালতেও পলাতক আসামি হিসেবেই বিবেচিত হবেন। নিজেকে নির্দোষ প্রমাণ করতে আদালতের কাছে আত্মসমর্পণের বিকল্প নেই, এমনটাই বলছেন আইনজীবীরা। মাহতাব মিনহাজের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা প্লট নেন শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী। এ নিয়ে দুদকের মামলায় টিউলিপের বিরুদ্ধে 13 এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর বিষয়টি নিয়ে মুখ খোলেন টিউলিপ। ব্রিটিশ গণমাধ্যমের কাছে দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, এমনকি গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে কিছুই জানেন না তিনি। I can't dignify this politically motivated smear campaign with any contacts or any comments. It's a completely politically motivated smear campaign trying to harass me. There is no evidence that I've done anything wrong. টিউলিপের এমন অভিযোগের ভিত্তিতে আইনজীবীদের কাছে জানতে চাওয়া হয়, বিদেশে অবস্থানরত কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আসামির কাছে কোন পদ্ধতিতে গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়। অ্যারেস্ট অফ ওয়ারেন্ট দেওয়া হয় অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে। প্রথম, ওনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আর নোন টু লিভ যেখানে থাকে ওই অ্যাড্রেসে ওনাকে দেওয়া হয়। আইদার সরাসরি গিয়ে দেওয়া হয়, নোটিশ টাঙিয়ে দেওয়া হয়, রেকর্ডেড ডেলিভারির মাধ্যমে দেওয়া হয়। গুরুতর অপরাধের ক্ষেত্রে ইন্টারপোলের মাধ্যমে এইটা সে যে দেশে বসবাসরত যেটা জানবে অথরিটি, সেইখানে তারা পাঠাবে। আইনজীবীরা বলছেন, টিউলিপ সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা না পেলেও সংবাদ মাধ্যমে এরই মধ্যে জানতে পেরেছেন পরোয়ানার কথা। তাই আদালতে হাজির হতে ব্যর্থ হলে তাকে পলাতক হিসেবেই গণ্য করা হবে। উনি জানবেন না এই কথা ধোপে টিকবে না, কারণ বাংলাদেশের বাইরেও উনি যেই দেশে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সেখানেও ওনার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কোনো ব্যক্তিকে যখন ওয়ারেন্টের মাধ্যমে ওয়ারেন্ট তামিল হবে না, তখন তার বিরুদ্ধে পেপারে কোর্টের মাধ্যমে 2টি পেপারে তার বিরুদ্ধে নোটিশ জারি করা হবে,
যে তোমার এই মামলায় এই অভিযোগের ভিত্তিতে তোমার নামে অরেন্ড অর্ডার ইস্যু হয়েছে, তুমি যদি কোর্টে হাজির না হও তাহলে তোমার অ্যাবসেন্সে তোমার বিচার কার্যক্রম চলবে। বিদেশে বসে আইনি লড়াইয়ের কোনো সুযোগ নেই বলেও জানান আইনজীবীরা। ফিজিক্যালি হাজির থাকার পরে জামিন পেলে জামিনে থেকে সে প্রতি তারিখে হাজির হবে, জামিন না পেলে সে জেলে থাকবে। তখন সে একজন লয়ার নিযুক্ত করতে পারবে অথবা সে নিজেও কন্টেস্ট করতে পারবে। টিউলিপকে দেশে ফেরাতে বিচারিক আদালতের নির্দেশ মেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহযোগিতা চাওয়া হবে বলে জানায় দুদক। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনে সুনির্দিষ্ট মতামত দিয়েছে বিএনপি। রোববার আবারও আলোচনায় বসবে তারা, এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, অতি সংস্কারে যেন জন আকাঙ্ক্ষা স্তিমিত না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আর জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করাই কমিশনের মূল লক্ষ্য। মাহিলা ইসলামের রিপোর্ট। ঐকমত্য কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবনার সাথে কিছু কিছু ক্ষেত্রে বিএনপির মতভেদ যেমন দেখা যায়, তেমনি কিছু অস্পষ্টতাও তৈরি হয়। এমন অবস্থায় নির্বাচন সামনে রেখে সংস্কার এগিয়ে নিতে ও মতানৈক্য কাটাতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনে আসে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকের আগে সূচনা বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কারে বেশি ভালো করতে গিয়ে পরিবর্তনের জন আকাঙ্ক্ষা যেন স্তিমিত না হয়ে যায়। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই, কিন্তু খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না দিই যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থগিত হয়ে যায়। রুদ্ধদ্বার বৈঠকের মাঝামাঝি সময়ে এসে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, ঐকমত্য কমিশনের স্প্রেডশিট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। চূড়ান্ত তো আলোচনা নয়, এটা আমার মনে হয় আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করছি। প্রয়োজনে আজকে যদি সমাপ্ত না হয় আরও আলোচনা হবে। এখন আমরা সেই আলোচনা সমাপ্ত করিনি, আশা করি আমরা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আগাচ্ছি। আর ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করাই লক্ষ্য। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা। ইতিমধ্যেই বিভিন্ন বিষয়ে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মতামতগুলোর ক্ষেত্রে ঐকমত্য সুস্পষ্ট, কিছু বিষয়ে ভিন্ন মত আছে, সেগুলো আমরা আলোচনা করব এবং আমরা আশা করি আমরা এক জায়গায় আসতে পারব। গত 15 ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা করে ঐকমত্য কমিশন। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। এ অবস্থায় নির্বাচন হওয়ার আগে সংস্কার সহ 3টি শর্ত পূরণ হতে হবে, অন্যথায় নির্বাচনের কমিটমেন্ট নিয়ে শঙ্কা জানিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। যুক্তরাজ্য সফরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাতের কথা জানিয়ে জামাত আমির বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। মানিক শিকদারের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে জামায়াত ইসলামের আমিরের ইউরোপ ও যুক্তরাজ্য সফর নিয়ে এই সংবাদ সম্মেলন। সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন, কমিশন এবং কাউন্সিলের হেডকোয়ার্টার। সফরের নানা বিষয় তুলে ধরার পাশাপাশি এ সময় জামায়াত আমির বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার প্রসঙ্গে জনগণের চাহিদা, মিনিমাম চাহিদার আলোকে যে সংস্কার, সেই সংস্কারে আমরা কিভাবে কতটুকু সহযোগিতা করছি তার উপর নির্ভর করছে এই নির্বাচনের অনুষ্ঠান হওয়ার বিষয়টা। এটা এবং বিচার, এই দুইটা ব্যাপারে মানে সামান্য কোনো এদিক সেদিক করার কোনো সুযোগ নেই এবং কেউ বলবে না যে আমরা বিচার চাই না, কেউ এটাও বলবে না আমরা সংস্কার চাই না। যুক্তরাজ্য সফরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ নিয়েও কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি। ওইটা ডিসিসিভ কোনো ডিসকাশন ছিল না। ইউরোপ সফরে বিদেশিদের সাথে বাংলাদেশের চলমান রাজনীতি, অর্থনীতি, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন সহ নানা বিষয়ে সফল আলোচনা হয়েছে বলেও জানান জামায়াতের আমির। আমরা বলেছি ফান্ডও দিবা এবং সদ্ব্যবহার নিশ্চিতকরণে। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী নিয়ে যেসব গুজব অপপ্রচার চলছে তাতে মোটেও বিচলিত নয় বাংলাদেশ সেনাবাহিনী, বরং নতুনভাবে উজ্জীবিত হয়ে কাজ করছেন এই বাহিনীর প্রতিটি সদস্য। এছাড়া বিভিন্ন স্থানে কালো বা উগ্রবাদী পতাকা নিয়ে মিছিলকারীদের প্রতিরোধে কাজ করছে সেনাবাহিনী। রিপোর্টে জানাচ্ছেন দীপু শিকদার। সেনাবাহিনীর কার্যক্রম জানাতে এই সংবাদ সম্মেলন। জনগণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস পরিদপ্তরের স্টাফ কর্নেল শফিকুল ইসলাম জানান, গত 2 মাসে 232টি অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এই সময় গ্রেফতার করা হয় 2457 জন সন্ত্রাসীকে। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 8000, আর অস্ত্র উদ্ধারের সংখ্যা 2000। ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ধারাবাহিকভাবে সেনাবাহিনী নিয়ে যেসব গুজব আর অপপ্রচার চলছে তাতে মোটেও বিচলিত নয় বাহিনীটি, জানান এই কর্মকর্তা। সেনাবাহিনী কারো কোনো রকম কোনো গুজবে আমরা বিচলিত নই, বরঞ্চ আমরা আরও একতাবদ্ধ হয়ে সকল রকম কাজ সরকারের নির্দেশে আমরা দেশ ও জাতির পাশে থেকে করে যাব। এ সময় তিনি আরো জানান, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। তাদের অবস্থানও কিছুটা শনাক্ত করা গেছে এবং এই বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আর এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামে আমাদের যে নিরাপত্তা অবস্থা ভালো, এটা এই 5 জনকে ধরার জন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থার কোনো তেমন ডেন্ট হয়নি। বিভিন্ন জায়গায় মিছিলে উগ্রবাদী পতাকাধারীদের বিষয়ে নজর রাখা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বিক্ষোভ মিছিল হয়েছিল, সেখানে সেনাবাহিনী কালো পতাকাধারীদেরকে রহিত করেছে বা অবরোধ করেছে। আসলে কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি, এটা কিন্তু কোনো প্রমাণ আমরা এখনো পাইনি। তবে এ বিষয়ে সেনাবাহিনী সোচ্চার আছে। সেনাবাহিনী সরকারের নির্দেশনা মেনে কাজ করছে। যতদিন প্রয়োজন হবে সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সরকারের নির্দেশিত যে কোনো দায়িত্বই আমরা পালন করে আসছি এবং পালন করে যাব। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। অর্থনৈতিক অপরাধের তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু করতে আলাদা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ব্যাংকিং খাতে যাতে আর কোনো লুটপাট না হতে পারে সেজন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশও নীতিগত অনুমোদন দেওয়া হয়। এতে সরকারের মালিকানা 25% থেকে কমিয়ে 10% করা হয়েছে এবং 90% রাখা হয়েছে ব্যাংকের সুবিধাভোগীর জন্য। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। হাসিনার শাসনামলে শিল্প গ্রুপের নামে বেশ কয়েকটি মাফিয়া গোষ্ঠী নামে বেনামে একাধিক ব্যাংকে একচ্ছত্র নিয়ন্ত্রণ নিয়ে লুটে নেয় লাখো কোটি টাকা। লুটপাট ঠেকাতে যথাসময় কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব লুটপাট নিয়ে আলোচনা হয়। এসব অপরাধের সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করতে নীতিগত অনুমোদন দেওয়া হয় ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ। বাংলাদেশে ব্যাংকের স্বায়ত্তশাসন থাকবে কিনা আমার ধারণা থাকবে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশে মূলত বাংলাদেশ ব্যাংক যাতে কর্পোরেট ডিসিপ্লিন এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে পারে, আর যাতে যখন প্রয়োজন হয় সাধারণ আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে সময় থাকতেই হস্তক্ষেপ করতে পারে, সেই ক্ষমতাগুলো তাদেরকে দেয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের নীতি ও ব্যবস্থাপনা সম্পূর্ণ দুটি আলাদা বিভাগ হবে। অনুমোদন দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংক সংশোধিত অধ্যাদেশও। আগে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র ভূমিহীনদের জন্য কাজ করত, এখন বিত্তহীনদের একটা সংজ্ঞা সংযোজন করা হয়েছে। পরিশোধিত মূলধন আগে ছিল সরকার 25% আর যারা বেনিফিশিয়ারি তারা 75%, এখন হয়ে গেছে 10% এবং 90%। সংস্কার কমিশনের সুপারিশের আলোকে বিচার বিভাগের সংস্কারে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান সৈয়দা রেজওয়ানা হাসান। আমরা সেই ব্রিটিশ সরকারের সময় প্রণীত সিপিসির কিছু কিছু সংশোধন আজকে নীতিগতভাবে অনুমোদন করতে পেরেছি। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা 1360টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে 2619 কোটি 7,16,000 টাকা রয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে দুদকের উপপরিচালক তাহসিন মুনাবিল হক এই আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
ওই আবেদনে বলা হয়েছে, সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং সংগঠনের অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য যৌথ অনুসন্ধান ও তদন্ত টিম গঠন করা হয়েছে। বিদেশি রাষ্ট্রদূতদের হানি ট্র্যাপে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এর আগে সকালে আদালতে হাজির করে মামলা তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। মামলা সূত্রে জানা যায়, মেঘনা আলম বিভিন্ন কৌশল অবলম্বন করে রাষ্ট্রদূত সহ অ্যাম্বাসিগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের হানি ট্র্যাপে ফেলে বিপুল অর্থ বাগিয়ে নেওয়ার জন্য চক্র তৈরি করে। তারা দীর্ঘদিন ধরে এসব প্রতারণা করে আসছে। সবশেষ সৌদি রাষ্ট্রদূত ইসাকে ফাঁসানোর চেষ্টা করে এবং তার কাছ থেকে $5 মিলিয়ন দাবি করে বলে অভিযোগ রয়েছে। সমীর দামানের সঙ্গে মেঘলার যে সম্পর্ক এবং মেঘলার মাধ্যমে যেই ধরনের সেটা কূটনৈতিক পাড়ায় তারা কাজ করত, তাতে দেশের ভাবমূর্তি, দেশের শ্রমবাজার এবং দেশের অর্থনীতির উপরে বিশাল প্রভাব পড়বে এবং দেশের ভাবমূর্তি বিনষ্ট হবে। সংঘবদ্ধ চক্র, ওই চক্রের যে একটা সদস্য হিসাবে এই মেঘলাকেও পাওয়া যায়। সেই জন্য তাকে আজকের এই মামলাও তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করে এবং বিজ্ঞ আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল আদালতে প্রেরণ করেন। এদিকে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ে পলাতক স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাফ খান সহ 8 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে 6 আসামির উপস্থিতিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এই রায় দেন। 2018 সালের 7 জুলাই রাজধানীর বনানীতে খুন হন পুলিশ পরিদর্শক মামুন। দুদিন পর 9 জুলাই গাজীপুরের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। আরাফ খান ছাড়া মামলার বাকি আসামিরা হলেন আরাফ খানের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, রহমতুল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারওয়ার হাসান ও দিদার পাঠান। এর মধ্যে আরাব ও কেয়া পলাতক। রায় শেষে বাকি 6 আসামিকে কারাগারে পাঠানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী জুড়ে পুলিশের সহযোগী হিসেবে কাজ করছে অক্সিলারি ফোর্সের 426 জন সিকিউরিটি গার্ড। গ্রেফতারি ক্ষমতা পাওয়া এই ফোর্সের সদস্যরা শপিং মল, বাজার আর আবাসিক এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি পাকড়াও করছেন অপরাধীদের। আবার অনেক জায়গায় অভিযোগের প্রমাণ সাপেক্ষে ফোর্সের একাধিক সদস্যের বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা। দীপু শিকদারের রিপোর্ট। নগরীর ধানমন্ডির 3 নম্বর সড়ক। সম্প্রতি সেখানে সন্দেহভাজন 3 জনকে আটক করে গ্রেফতারি ক্ষমতা পাওয়া অক্সিলারি ফোর্সের সদস্য ও সেখানকার নিরাপত্তা কর্মীরা। পরে জানা যায় এই 3 জনই ছিনতাইকারী চক্রের সদস্য। পরে তাদের ধানমন্ডি থানা পুলিশের কাছে তুলে দেয়া হয়। এভাবেই দায়িত্ব পালন করে চলছেন প্রথমবারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়োগ দেয়া অক্সিলারি ফোর্স। তবে খালি হাতে অনেক সময় বিশেষ পরিস্থিতি মোকাবেলা করা চ্যালেঞ্জের, বলছেন দায়িত্বপ্রাপ্তরা। ধানমন্ডির ভিতরে আবাসিক কোনো চুরি, ডাকাতি ও ছিনতাই ও মাদক এই ধরনের কিছু বিক্রি করলে তাৎক্ষণিক পুলিশকে সহযোগিতা করে এবং নিজে অ্যারেস্ট করে তাৎক্ষণিক থানায় প্রেরণ করা। এটা অনেক রিস্ক। সাধারণ ক্ষেত্রে আমরা তো অরিজিনাল ফোর্স ছিলাম না, অরিজিনাল ফোর্সই হিমশিম খাচ্ছে, তা আমরা সাধারণ গার্ড। তারপরেও আমরা পুলিশকে যতটুকু সহযোগিতা আমরা করতেছি। রমনা বিভাগের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কড়া নজরদারির মধ্য দিয়ে এই ফোর্সের নিয়োগ পাওয়ারা দায়িত্ব পালন করছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে নেওয়া হয় ব্যবস্থা। মার্কেট কেন্দ্রিক যারা আছে তাদেরকে কিন্তু পুলিশের যে ক্ষমতাটা এটা কিন্তু দেওয়া হয়েছে যে তারা কোনো ছিনতাইকারী, চোর বা এরকম কোনো ঘটনা ঘটে সাথে সাথে যেন পুলিশের মতো রিয়াক্ট করতে পারে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ যেভাবে কাজ করে সেভাবে কাজ করতে পারবে। ঘটেছে তো একটা, আমার নিউ মার্কেট এলাকায় একটা এরকম শুনেছিলাম, পরে সাথে সাথে কিন্তু ওইটা বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে তেজগাঁও থানা এলাকায় মণিপুরি পাড়ায় দায়িত্ব পালন করতে দেখা যায় নতুন এই ফোর্সের সদস্যদের। বাইরের লোক কারা আসে, আপ ডাউন করলে আমরা ওইগুলো ফলো করি। কারোর সেই চলাফেরার ভিতরে কারো যদি দেখি যে চলাফেরা গতিবিধি সন্দেহজনক, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি। আর যদি মনে করি সন্দেহ হচ্ছে তাহলে আমরা তখন উপরে আমাদের কর্তৃপক্ষকে জানার পরে আমরা থানার সাথে যোগাযোগ রাখি। পুলিশের এই কর্মকর্তা বলছেন, তেজগাঁও বিভাগে নিয়োগ দেয়া অক্সিলারি ফোর্সের সদস্যরা কাজে সহযোগিতা করছেন। অক্সিলারি ফোর্স আমার বিভাগে 42 জন, সব এই 42 জনের আমরা ভালো সাড়া পাচ্ছি। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেই কিন্তু এই বড় এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঠিক রাখছি।
তবে অক্সিলারি ফোর্স কতদিন মাঠে থাকবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি ডিএমপি সদর দপ্তর। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখতে 2 মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশটির সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল অ্যানচুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু আর হেরাপের সাথে বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেও জানিয়েছেন তিনি। দুপুর 2:45 ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও মিয়ানমারের মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে সাথে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন সফররত 2 মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্পের শুল্ক নীতি মোকাবেলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পাশাপাশি কূটনৈতিক তৎপরতার তাগিদ নিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তারা বলছেন, ট্রাম্পের এই শুল্ক আরোপ বিশ্বজুড়েই বিরূপ প্রভাব ফেলবে। এর জন্য বাংলাদেশকে এখনই বিকল্প বাজার খুঁজতে হবে। তৌহিদুর রহমানের রিপোর্ট। বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর ট্রাম্প প্রশাসনের 37% শুল্ক আরোপ বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সেমিনার। এতে অংশ নিয়ে ব্যবসায়ী নেতারা বলেন, এটি শুধু ব্যবসা বাণিজ্য নয়, শ্রমিকদের উপরও নেতিবাচক প্রভাব ফেলবে। আমাদের ওই রকম দুর্দিন যেন দেখতে না হয়, কারণ ওইখানে হলে আমি মনে করি এ থেকে কারোরই রেহাই নেই। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-তে যুক্তরাষ্ট্রের প্রভাব বেশি, তাই সংস্থাটির দিকে না তাকিয়ে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় চুক্তি ও সম্পর্ক উন্নয়নের তাগিদ দেন বক্তারা। আমাদের একটা রোড ম্যাপ দরকার। আমি বলবো যে আমাদের কম্পিটিটিভনেসটা আগাতে হলে কোন বাজারে আমি কম্পিটিটিভ হব, কিভাবে হব এবং কোন বাজারগুলি আমাদের জন্য প্রাসঙ্গিক, সেরকম একটা রোড ম্যাপ খুবই প্রয়োজন। We can conduct our negotiations, but we should wait. We should be watching what happens to other countries. ট্যারিফের প্রভাবে অনেক ছোট উদ্যোক্তা সক্ষমতা হারাতে পারে, তবে চীন সহ অন্য বাজারের সুবিধা নিতে পারলে অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মনে করেন বিশ্লেষকরা। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, মার্কেট ডাইভার্সিফিকেশন করে আমরা এই যে ডিপেন্ডেন্স এবং এই যে এখন একটা আমরা অ্যাপ্রিহেনশনের মধ্যে পড়েছি, সেগুলোও কিন্তু আমাদের লাঘব হবে। বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিরও তাগিদ দেন বক্তারা। আপনার ক্ষেত্রে করতে পারি, তারপর হয়তো ইউএস এর ক্ষেত্রে চিন্তা করতে পারি, তার আগে না। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে নানামুখী নেতিবাচক প্রচারণা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বাজারে বাড়ছে তৈরি পোশাক রফতানি। ইউরোপের বাজারেও বড় প্রবৃদ্ধি হয়েছে। অর্থবছরের প্রথম 9 মাসে প্রথমবারের মতো তৈরি পোশাক রফতানি $30 বিলিয়ন ছাড়িয়েছে। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই মার্চ সময়ে তৈরি পোশাক রফতানি হয়েছে মোট $30.25 বিলিয়ন। প্রবৃদ্ধি 10.84%। এ সময় $15.7 বিলিয়ন পোশাক রফতানি হয়েছে শুধু ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে। ইউতে রফতানি হয়েছে মোট পোশাক রফতানির 49.82%। এদিকে একক দেশ হিসাবে 9 মাসে সবচেয়ে বেশি পোশাক রফতানি হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে। দেশটিতে রফতানি হয়েছে $5.74 বিলিয়ন পোশাক, যা মোট পোশাক রফতানির 18.97%। আর জুলাই মার্চ সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানি বেড়েছে 17.23%। 6 দফা দাবি আদায়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠকে সন্তুষ্ট নয় সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সন্ধ্যা 7:30টার দিকে দেশের সব পলিটেকনিক ক্যাম্পাসে মশাল মিছিল কর্মসূচির কথা জানান তারা। সচিবালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রিহানা ইয়াসমিনের সভাপতিত্বে দীর্ঘ 4 ঘণ্টা বৈঠক করেন শিক্ষার্থীরা। পরে জানান, আলোচনায় সন্তুষ্ট নন তারা। এ বৈঠকে দাবি শোনা ও সময় চাওয়া ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলেও জানান শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের কথা থাকলেও তা হয়নি। কে এভাবে ডেকে কোনো তারা কোনো সমাধান প্রদান করতে পারে নাই। তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট সম্মিলিতভাবে এবং কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাবে এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনো ইচ্ছা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন উপদেষ্টা। পরে সাংবাদিকদের বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে সত্যিকারের মুক্তিযোদ্ধারা বিব্রত। মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের যে ক্ষতি হয়েছে তা সংস্কার করা হবে বলেও জানান উপদেষ্টা। যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও নিজেদের মুক্তিযোদ্ধা বলছেন তা বন্ধে উদ্যোগ নেওয়া হচ্ছে। এ নিয়ে প্রায় 2700 রিট মামলা রয়েছে উল্লেখ করে ফারুক আজম জানান, কিছু মামলা রায়ের অপেক্ষায় আছে। মুক্তিযোদ্ধা আছে তারা প্রতিনিয়তই এটাতে বিব্রত বোধ করেন যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও মুক্তিযোদ্ধা হিসেবে নানানভাবে নিজেদেরকে স্থাপন করছে, নিজেদেরকে পরিচিত করাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা অনেক উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করেছি। কিছু বিষয় আছে আদালতের রায়ের অপেক্ষায় আছে, আদালতে আমরা কন্টেস্ট করছি। অনেক কটা মামলা আছে, প্রায় 2700-র উপরে মামলা আছে, বিভিন্ন রকমের রিট মামলা, এই সংক্রান্ত মামলা, এগুলি নিষ্পত্তির প্রয়োজন আছে। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মোটিভ শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি করেছে মানিকগঞ্জ জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান খানকে প্রধান করে গঠিত কমিটিকে 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এরই মধ্যে এই ঘটনায় 8 জনকে গ্রেফতার করা হয়েছে। মানিকগঞ্জ প্রতিনিধি আলামিন মাহমুদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার রাত 3টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজার এলাকায় শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ির একটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনার পরপর জেলা প্রশাসক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুরে মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শনে যান জেলা প্রশাসক। সে সময় মানবেন্দ্র ঘোষের পরিবারকে সরকারের পক্ষ থেকে 20,000 টাকা দেয়া হয়। পরে জানানো হয়, প্রশাসনের পক্ষ থেকে ঘর নির্মাণ এবং নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এই ঘরটি জেলা প্রশাসনের মাধ্যমে পুনর্নির্মাণ করে দেয়া হবে। 6 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। এই তদন্ত কমিটিকে বলা হয়েছে যে ওনারা 3 কর্মদিবসের মধ্যে ওনাদের প্রতিবেদন দাখিল করবেন। এই পরিবার এবং তার যে নিরাপত্তা যথাযথভাবে কিভাবে আরও ভালো মতো করতে পারে এবং এই কেস কিভাবে তদন্ত হয় এবং ডিটেক্ট করা এবং যথাযথ আসামি যারা দুষ্কৃতিকারী তারা যাতে শনাক্ত হয় এবং আইনের আওতায় আনে, এই বিষয়ে তাদের তদারকি করার জন্যই মূলত এসেছি। এই ঘটনাকে রাজনৈতিক বা ধর্মীয় তকমা না দিয়ে নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানান শিল্পী মানবেন্দ্র ঘোষ। এটাকে যেন কোনোভাবে রাজনীতিকরণ বা ধর্মীয়করণ এই রকমের কোনো ট্যাগ বা তকমা যেন লাগানো না হয়, কোনো নিরাপদ মানুষ যেন এই কারণে শাস্তিপ্রাপ্ত না হয়। চারুকলার আনন্দ শোভাযাত্রার জন্য তিনি শুধুমাত্র বাঘের মোটিভ তৈরি করেছিলেন বলেও জানান মানবেন্দ্র। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ সহ 27 জনের নামে মামলা করেছে দুদক। দুপুরে ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন আরও জানান, কাগুজে প্রতিষ্ঠানের নামে 20 কোটি টাকা ঋণ নিয়ে অপব্যবহারের অপরাধে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান খান সহ 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিস্তারিত সুমায়া খানের রিপোর্টে। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। দুঃখিত দর্শক, রিপোর্টটি হাতে আসা মাত্রই আমরা সেটি আপনাদেরকে দেখাবো। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। টানা 4 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এরপর তাপমাত্রা বাড়বে, তবে তীব্র কালবৈশাখীর আশঙ্কা নেই। আগামীকালকেও হবে এবং পরশু দিনে হবে। এটা আপাতত 21-22 তারিখ পর্যন্ত এটা কন্টিনিউ করবে। তারপর যে বৃষ্টি কমে যাবে এবং তাপমাত্রা গ্যাজুয়ালি বাড়তে থাকবে। ওই রকম অতি তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা নেই, যেটা মাঝারি ধরনের, মৃদু থেকে মাঝারি এই ধরনের কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। শুষ্ক মৌসুমের শুরুতেই শুকিয়ে গেছে মৌলভীবাজারের লাউয়াছড়া বনের সবকটি ছড়া। কৃত্রিম জলাধারেও নেই পানি, কমেছে পশুখাদ্যের গাছগাছালি। খাবার ও পানির খোঁজে পাশের লোকালয়ে চলে যাচ্ছে বনের নানা প্রাণী। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। 2740 হেক্টর আয়তনের দেশের সবচেয়ে বড় রেইন ফরেস্ট মৌলভীবাজারের লাউয়াছড়া বন।
প্রতি বছর শুষ্ক মৌসুমে লাউয়াছড়ার ভিতর দিয়ে প্রবাহিত লাউয়াছড়া, জানকীছড়া, ডুলুছড়া ও মাগুরছড়া সহ সবকটি ছড়াই শুকিয়ে যায়। চলতি মৌসুমেও তাই হয়েছে। বনের ছড়াগুলোতে নেই ছিটেফোঁটা পানি, বৃষ্টির অভাবে পানি নেই কৃত্রিম জলাধারেও। পানির জন্য বন্যপ্রাণীর চারদিকে ছুটাছুটি, চলে আসছে লোকালয়ে। অনেক সময় আতঙ্কগ্রস্ত মানুষের হাতে মারা পড়ছে অনেক প্রাণী। জঙ্গলের ভিতরে কোনো পানি টানি নাই, এখন জীবজন্তুর ধরলেন বাড়িঘরের জায়গা। লাউয়াছড়া বনে কিছু পরিত্যক্ত ছড়া আছে, সেই ছড়াগুলোকে পুনর্খনন করা অথবা পরিকল্পিতভাবে বন্য প্রাণীদের জন্য পানির উৎস তৈরি করে দেওয়া। প্রকৃতিপ্রেমীরা বলছেন, জুন জুলাই হচ্ছে বন্যপ্রাণীর বংশবিস্তারের সময়। এ সময় বনে পর্যটক প্রবেশ বন্ধ সহ পরিকল্পিত জলাধার স্থাপন, ছড়া খনন সহ পশু খাদ্যের গাছ রোপণ প্রয়োজন। ব্রিডিং সিজনে 2 মাস বন সিল করা থাকুক, কোন রকমের টুরিস্ট বা কোন রকম বনজীবীরা এতে প্রবেশ করতে পারবে না। এ বিষয়ে কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানায় বন বিভাগ। পানিটা ধরে রাখতে পারি এবং পানিটার যাতে সারা বছরই পানিটার যাতে ব্যবস্থা হয় সেই বিষয়ে আমাদের আসলে কর্মপরিকল্পনা আছে। লাউয়াছড়াকে বন্যপ্রাণীর আবাসযোগ্য করতে বন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা বলছে প্রকৃতিপ্রেমীরা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ সহ 27 জনের নামে মামলা করেছে দুদক। দুপুরে ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন আরও জানান, কাগজে প্রতিষ্ঠানের নামে 20 কোটি টাকা ঋণ নিয়ে অপব্যবহারের অপরাধে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দর্শক, আগে জানিয়েছিলাম যে রিপোর্টটি প্রস্তুত ছিল না, রিপোর্টটি আমাদের কাছে প্রস্তুত হয়েছে। দেখুন সুমাইয়া খানের রিপোর্ট। আওয়ামী শাসন আমলে দুর্নীতি ও লুটপাটের কারখানা ছিল বাংলাদেশ, যেখানে সরকারি সব ধরনের প্রকল্পেই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হতো। পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার প্রকল্পে 1079 কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগে পিরোজপুর 2 আসনের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ সহ 27 জনের নামে আলাদা আলাদা 8টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে অর্থ আত্মসাতের জন্য জনাব মোহাম্মদ আলী আক্তার হোসেন, সাবেক প্রধান প্রকৌশলী এলজেডি, জনাব মোহাম্মদ আব্দুর রশিদ খান, সাবেক প্রধান প্রকৌশলী এলজেডি, জনাব মোহাম্মদ আব্দুল সত্তার হাওলাদার, সাবেক নির্বাহী প্রকৌশলী এলজেডি পিরোজপুর, এবং জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ, সাবেক সংসদ সদস্য পিরোজপুর 2 সহ 27 জনের বিরুদ্ধে 8টি পৃথক পৃথক মামলা রুজু হয়েছে। 19 কোটি টাকার অবৈধ সম্পদ ও 11টি ব্যাংক হিসেবে 85 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় ঢাকা 20 আসনের সাবেক এমপি বেনজির আহমেদ ও তার স্ত্রী শাহিনা আহমেদের 97 লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় মামলা করেছে দুদক। শাহিনা আহমেদ, স্বামী বেনজির আহমেদ সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে অখ্যাত প্রতিষ্ঠানের নামে 20 কোটি টাকার ঋণ নিয়ে অন্য কাজে অপব্যবহার করার অপরাধ প্রমাণিত হওয়ায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রী ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা সহ 23 জনের নামে মামলা করেছে দুদক। সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী, জনাব রুকমিলা জামান, সাবেক চেয়ারম্যান ইউসিবিএল পিএলসি, জনাব মোহাম্মদ শাহ আলম, সাবেক পরিচালক সহ 23 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। ইনজুরিতে থেকে 1.5 মাস পর ফিরে নেইমারের খেলা হলো মাত্র 2 ম্যাচ। সান্তোসের মাঠে নিজের 100তম ম্যাচে মাত্র 34 মিনিট খেলতে পেরেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। এরপর আবারও বাম উরুর চোটে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হলো নেইমারকে। আকাশুজ্জামানের রিপোর্ট। ইনজুরিয়া নেইমার যেন সমার্থক। 33 বছর বয়সে ব্রাজিলের অন্যতম সেরাই তারকার ক্যারিয়ার অনেকটাই থমকে আছে চোটের কারণে। ইউরোপ মাতিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েও বেশি দিন খেলা হয়নি। আবারও ফিরেছেন শৈশবের ক্লাব সান্তোসে, তবে সেখানেও নিয়মিত নন নেইমার। এই চোটে পড়ছেন, কিছুদিন কিংবা কয়েক মাস পর সুস্থ হয়ে আবারও মাঠে ফিরছেন, আবারও চোটে পড়ছেন। ছন্দে ফেরা তো বহু দূরের কথা, নেইমার শেষ কবে একটি মৌসুম ভালোভাবে শেষ করতে পেরেছেন সেটা খুঁজে বের করাই এখন গবেষণার বিষয়।
সাও পাওলোর শীর্ষ লিগে গত মাসে বাঁ উরুতে চোট পেয়ে প্রায় 6 সপ্তাহ মাঠের বাইরে ছিলেন নেইমার। সবশেষ ম্যাচে অ্যাথলেটিক মিনেইরোর বিপক্ষে সান্তোসের 2-0 গোলের জয়ের ম্যাচে নেইমার সেই বাঁ উরুতে চোট পেলেন পুনরায়। সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় নিজের 100তম ম্যাচে মাঠ ছাড়তে হলো চোখের জল নিয়ে। প্রথম একাদশে নেমে টিকতে পেরেছেন মাত্র 34 মিনিট। বাঁ উরুর এই চোটেই গত মাসে 2026 বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলের হয়ে খেলতে পারেননি নেইমার। জাতীয় দলে তিনি সবশেষ খেলেছেন 2023 সালের অক্টোবরে। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ৭১ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান। $4.5 বিলিয়ন ফেরত চেয়েছে বাংলাদেশ। বিদেশের আদালতেও টিউলিপ পলাতক আসামি, আত্মসমর্পণের বিকল্প নেই বলছেন আইনজীবীরা। সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনে বিএনপির সুনির্দিষ্ট মতামত, নির্বাচনের আগে 3 শর্ত পূরণের তাগিদ জামায়াতের। সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব অপপ্রচার নিয়ে বিচলিত নয় সেনাবাহিনী, সেনা সদরের ব্রিফিং। গ্রামীণ ব্যাংকে কমেছে সরকারের মালিকানা, অর্থনৈতিক অপরাধ তদন্তে কমিটি গঠন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।